পরের দিন সকালটা ছিল খুবই খুবই মধুর। কোথা থেকে কোয়েল পাখি এসে ডাকতেছে, ঠিক জানালার পাশের একটা মেহগনি গাছে বসে। তে চোখ খুলেই হেসে দিল। আশা করি যেন আজ দিনটা ভালো যায়। কিন্তু না, বিছানা থেকে উঠে ফ্লোরে পা রাখতেই তের মনে হলো তার শরীরে সমস্ত শক্তি গায়েব। শরীর ভেঙে আসতেছে। সারা রাত ঘুমানোর পরেও মনে হয় শরীরে ক্লান্ত ভরা, মাথা ঘোরাচ্ছে। ঠিক তেমন লাগতেছে যেমন রক্ত দেওয়ার আগে লাগতো। অনেক কষ্টে উঠে মুখটা ধুয়ে রুম থেকে বেরিয়ে বাসার নিচে চলে আসলো সে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মনে হলো এই বুঝি পড়ে যাবে। শেষ সিঁড়িতে পা রাখতে স্লিপ খেয়ে পড়তেই যাচ্ছিল সে। সাথে সাথে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল তে। ফুফু এগিয়ে এসে তের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে, শরীর খারাপ নাকি তোমার? না ফুফু, ঠিক আছে, এমনি একটু ক্লান্তি লাগতেছে আর কি। আর কিছু না, ঠিক হয়ে যাবে। এক এক করে বাসার সবার কাজের গতি আর ভাব দুটোই বদলে যাচ্ছে। তে সে কখন থেকে জিমিনের রুমে বসে আছে। জিমিনেরা জাকুকে কিছু কাজের মিলে থেকে সাজাচ্ছে। তে সকাল থেকে একটিবারের জন্য জাকুককে দেখেনি। জাকুককে তার চাচাতো ভাইয়েরা আর সুগা মিলে সাজিয়ে ফেলেছে। ইউনো যে হোক এসে গেছে, সাথে জাকুকের শপিং ব্যাগগুলো নিয়ে এসেছে। জাকুক মায়ের জন্য আনা শাড়ি আর চুড়ি নিয়ে আশ্রমের দিকে চললো। তে রেডি হয়ে বেরিয়ে সোজা জাকুকের রুমে এসে দেখলো জাকুক নেই, শুধু দুইটা ছেলে দাঁড়িয়ে ফোনে ছবি দেখাচ্ছে একজন আরেকজনকে। জাকুককে না দেখতে পেয়ে মন খারাপ করে আবার জিমিনের রুমে চলে আসলো তে। মনে হয় কত বছর ধরে ওকে দেখা হয় না, ভালো লাগতেছে না কিছুই। জাকুক মায়ের কবরে এসে দেখলো কবর পরিষ্কার করা। ম্যানেজারকে জিজ্ঞাসা করতেই জানতে পারলো তে পরিষ্কার করেছে কাল। মায়ের কবরের পাশে এসে বসলো সে। প্যাকেটগুলো একপাশে রেখে কিছুক্ষণ চেয়ে রইলো। মা জানো, এগুলো আমি আমার প্রথম বেতনের টাকা দিয়ে কিনেছি। সবার আগে আমি তোমার জন্য উপহার কিনেছি মা, তোমার পছন্দ হয়েছে তো? আজ তো আমার বিয়ে, তোমার পছন্দ করাতে এর সাথেই। তুমি তো অনেক খুশি তাই না? আমিও খুশি, যাকে ভালোবাসি তাকে নিজের করে পেতে চলেছি আজ। তাও তোমার কারণে হয়েছে। তুমি তো ঠিক করে গেছিলে তেকে, তাই না? তে কেমন মেয়ে তা তো তুমি জানো, আর তাই তাকে আমার করে দিয়ে গেছো। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে। আর দেখো, আমার এত সুখের সময় তুমিই নেই, অথচ এই সুখটার পিছনে সম্পূর্ণ হাত তোমার। তোমার ক্রেডিট। একবার এসে দেখে যাও মা, তোমার ছেলের সামনেও আসিও। তোমার ছেলে তোমাকে একবার দেখতে চায় মা। কথাগুলো বলে জাকুক উঠে চলে আসলো। উকিল এসে গেছেন কাগজপত্র নিয়ে। এর মা বাবার নামের জায়গায় জিসু বেগম আর তার স্বামীর নাম দেওয়া হয়েছে। জাকুক সোফায় বসে আছে, ওর চারপাশে বাবা, সুগা, ইউনু, জেহুব আর কাজিনরা। জাকুক পেপারে সাইন করে দিয়েছে। এবার পেপারটা গেছে তের কাছে। তে বড় করে একটা নিঃশ্বাস ফেলে সাইন করে দিল। অবশেষে বিবাহ সম্পন্ন। তে এখনো জাকুককে দেখেনি, জাকুকও না। তের মন খারাপ এই ভেবে যে সে জাকুককে সারাদিনই এখনো দেখতে পারেনি, আর তার উপর শরীরটাও ভালো লাগতেছে না। জাকুকের মন খারাপ এই দিনে তার মা তার কাছে নেই। মাকে খুব করে মনে পড়তেছে আজ। মেহমানরা সব এক এক করে রুমে এসে তেকে দেখে চলে যাচ্ছেন। তেকে আজ লাল একটা বেনারসি পরানো হয়েছে, সাথে নেটের ঘোমটা। গয়নাগাটি তো আছেই, হাত ভর্তি চুড়ি। আর জাকুক লাল পাঞ্জাবির উপর গোল্ডেন কালারের কোটি পরেছে। বিকেল হতেই মেহমান কমে আসলো। তেকে জাকুকের রুমে এনে বসিয়েছে জিমিন। বাসর সাজানো হয়েছে এই কিছুক্ষণ আগেই। জিমিন সুগা মিলে সাজিয়েছে, পুরো গোলাপ দিয়ে সাজানো, জাকুকের পছন্দ মতো। তের সেদিকে খেয়াল নেই, বারবার শুধু দরজার দিকেই তাকাচ্ছে সে। অপেক্ষা করতে করতে শুয়ে পড়লো তে। এদিকে জাকুক নড়তেও পারতেছে না। তাকে তার বাবার চাচা জাপটে ধরে সোফায় বসিয়ে রেখেছে। দুনিয়ার সব অতীতের কথা বলে যাচ্ছেন তিনি। মুক্তিযুদ্ধে কি কি করেছিলেন সেগুলো বলতেছেন। সুগা দুইবার এসে জাকুককে ছোটাতে চেয়েছিল, তখন উল্টা সুগাও ফেসে গেছে। দুই হাত দিয়ে এক পাশে জাকুককে আর অন্য পাশে সুগাকে ধরে টেনে বক্তৃতা দিচ্ছেন। তো আমি তো একদিন বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখলাম সামনে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী যাচ্ছে। আমি কি ভয়টাই না পেয়েছিলাম সেদিন। সাথে সাথে গোয়াল ঘরে লুকিয়ে পড়েছিলাম। আমাকে তারা দেখতে পারেনি, তাই তারা চলে যাওয়ার পর আমি মাঠে ফিরে গেছি। বাবার জন্য চাল আর ডাল নিয়ে মা রেঁধে দিয়েছিল। সুগা চাচার পিছন দিয়ে মাথা বাঁকিয়ে জাকুকের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। জাকুক হাত দিয়ে তার মাথার চুল টানতেছে। রাত 8টার দিকে চাচার কথা বলা শেষ হলো। জাকুকের তো ঘুম এসে গিয়েছিল। সুগা তো সোফায় ঘুমিয়ে গেছে কাহিনী শুনতে শুনতে। পরে জিমিন ফিরে এসে ওকে টেনে রুমে নিয়ে গেছে। জাকুক গায়ে হাত দিয়ে চাপতে চাপতে নিজের রুমে ফিরে আসলো। লাইট অফ কেন? জাকুক লাইট জ্বালালো। লাইট অন করে দেখলো তে বিছানায় এক কোনায় শুয়ে আছে, হাত পা গুটিয়ে। জাকুক এসে দিয়ে পুরো রুমটার দিকে তাকালো। খুব সুন্দর করে সাজিয়েছে সুগা আর জিমিন মিলে। হঠাৎ করে পেছন থেকে সুগা এক ধাক্কা মেরে এ রুমে ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিল। এতক্ষণ পর সুযোগ পেলি বউয়ের কাছে আসার, এখন আবার ডেপ ডেপ করে রুমেই দেখে যাচ্ছিস হারামি। তাই বলে ধাক্কা দিবি? আমার আর একটুর জন্য হাঁটিটা খোদো। জাকুক পেছন ফিরে তের দিকে তাকালো। পা টিপে টিপে ওর পাশে এসে হাঁটু গেড়ে বসলো।
তের ততনি তিলটা ধরে টেনে দিয়ে সেখানে কামড় বসিয়ে দিতেই তে ভয় পেয়ে উঠে বসে পড়লো। ভালো করে চেয়ে দেখলো জাগুক বসে আছে হাঁটু গেড়ে। ভয়টা চলে গেল সাথে সাথে। খুশি হয়ে তে বিছানা থেকে নেমে গিয়ে জাগুককে জড়িয়ে ধরলো শক্ত করে। কি হয়েছে, ভয় পেলা? আপনি কোথায় ছিলেন সারাদিন? আমি আপনাকে একবারের জন্যও দেখতে পাইনি। একবারও কি আমাকে দেখতে মন চায়নি আপনার? চেয়েছে কিন্তু সময় পাইনি, তার জন্য সরি। এক মিনিট, তোমার গা কাঁপতেছে কেন? শরীর খারাপ নাকি? না, এমনি একটু দুর্বল লাগতেছে। খেয়েছিলা কিছু? দুপুরে জিমিন এনে দিয়েছিল খাবার। তারপর থেকে কিছু খাওনি? আমার খেতে নেই তো। চুপ। জাগুক দরজার কাছে গিয়ে নক করতে লাগলো বারবার। কেউ নেই, যে যার রুমে চলে গেছে। আমি বললাম তো আমি ঠিক আছি, আমার খিদে নেই। এবার জাগুক ফোন নিয়ে সোগাকে ফোন করে আনলো। কিরে, সবে না তোকে ঠেলে ঠেলে ঢুকালাম, আবার কি চাই? বাইরে কিছু রেখে গেছিস নাকি? আমি এনে দেবো। আর আমি দরজা খুল। তুই কিছু খাইনি দুপুর থেকে, ওর জন্য খাবার আনবো। তুই থাক, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ওকে। তে গাল ফুলিয়ে খাটে বসে আছে। এবার তার নজর গেল রুমের দিকে। রুমটা তো বেশ সাজানো হয়েছে। বাহ, কি সুন্দর। গোলাপ আর গোলাপ, মনে হয় গোলাপের মেলা বসেছে। আমি তো খেয়ালই করিনি। জাগুক দরজা থেকে সরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির উপরে ঘড়িটা খুলে ফেললো। সুগা খাবার এনে দরজা খুলে খাবারের প্লেট জাগুকের হাতে দিয়ে চোখ মেরে চলে গেল সে। জাগুক হাত ধুয়ে এসে তের পাশে বিছানায় গোল হয়ে বসে পড়লো। থেকে জোর করিয়ে পুরো প্লেটের পোলাও মাংস খাইয়ে দিল সে। তার এক কথা, সেটা হলো খাওয়া দাওয়া যেন বেশি করে করে। তে দরজার দিকে তাকিয়ে একটু নড়ে চড়ে বসলো। জাগুক হাত ধুয়ে এসে নিজের পাঞ্জাবি খুলতেছে। এবার তে ঢুকিলে কোমর থেকে কাগজটা নিয়ে চেয়ে রইল। জাগুক আয়নায় চোখ রেখে বলল, আমি তোমাকে জোর করবো না, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে জাগুক তের পাশে এসে শুয়ে পড়লো। তে কাগজটার দিকে একবার তাকাচ্ছে, আবার জাগুকের দিকে। জাগুক চ্যাপটা হয়ে শুয়েছে, পুরো পিঠ তার উপরের দিকে। তে জাগুকের পিঠের দিকে তাকিয়ে বসে আছে। এই ডিসিশনের দায়িত্ব আমার উপর দিয়ে নিজে তো শান্তিতে ঠিকই ঘুমাচ্ছে, এদিকে আমি কি করব? তে কাগজটা ল্যাম্পশেডের উপরে রেখে জাগুকের দিকে তাকালো, তারপর লাইটটাও অফ করে দিল। পুরো রুম অন্ধকার। তের চুরির ঝুনঝুন আওয়াজটাই হচ্ছে শুধু। বসে বসে অন্ধকারে সে নিজের চুরিগুলো খুলতেছে। জাগুকের ঘুমে যেন ডিস্টার্ব না হয় তাই লাইটও জ্বালায়নি সে। আস্তে আস্তে চুড়িগুলো খুলে যাচ্ছে। অন্ধকারে কানার মতো চুড়িগুলো সব খুলেছে সে। এবার সমস্যা হলো গলার নেকলেসগুলো নিয়ে। ওগুলো তো টানতেছে, হাত ব্যথা হয়ে গেছে তার টানতে টানতে, কিন্তু সেগুলো খোলাই যাচ্ছে না। বাধ্য হয়ে সে লাইট জ্বালালো। আবার জাগুক ঘুমাচ্ছে, তবে হাত পা থেকে মনে হয় না এখন ঘুমে বিভোর সে। কারণ রাত 8:30টার সময় জাগুক কোনোদিনও ঘুমায় না। দিয়ে জাগুকের পেটে হাত রেখে ওকে জাগানোর চেষ্টা করলো। জাগুক সাথে সাথে মুখ তুলে বলল, কি? ওই আসলে নেকলেসগুলো খুলতে পারছি না। আচ্ছা। জাগুক উঠে এক এক করে নেকলেস সব খুলে দিয়ে আবার দুম করে শুয়ে পড়লো। তে ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। এতদিন রোমান্টিক মুড দেখিয়ে আর আজ কিনা তাকাচ্ছেও না, এসব ভেবে তারপর শুয়ে পড়লো তে। ল্যাম্পশেডের উপরের কাগজটার দিকে তাকিয়ে থেকে কাগজটা বল পয়েন্টে দিয়ে চাপা দিয়ে জাগুকের দিকে ফিরে ওকে জড়িয়ে ধরলো শক্ত করে। এইটা ভাবতে এতক্ষণ লাগছে আপনার তে ম্যাডাম? আপনি বুঝবেন না। কেন বুঝবো না? কিছু না, বাদ দেন। জাগুক উঠে বসে পড়লো। তে চমকে ওর দিকে তাকিয়ে আছে। জাগুক এগিয়ে আসতেই তে একটু পিছিয়ে গেল। সাথে সাথে জাগুক হাত বাড়িয়ে ল্যাম্পশেড অফ করে দিল। অন্ধকারে দিয়ে জাগুকের হাত খুঁজে ধরে রেখেছে ভয়ে। 2 সেকেন্ড বাদেই কানের কাছে জাগুকের ঠোঁটের স্পর্শ পেল সে। জাগুক ওর কানে ঠোঁট লাগিয়ে চুপ করে আছে, তারপর ফিসফিস করে বলল, আজ কাগজটা দেখাবা না? কেন? আজ জাগুককে চাই বুঝি? সে আর কিছু বললো না, চুপ করে জানালার বাহির দিকে চেয়ে রইল। গেটের মাঝখানে থাকা পিলারে যে বাতিটা জ্বলতেছে সেটার আলোয় আসতেছে এখন রুমে। আজ জাগুক থেকে নিজের মতো করে ভালোবেসেছে। তে তার জীবনের সব সুখ দুঃখ কষ্ট ভুলে গিয়েছে। আজ জাগুক একবারের জন্য তাকে সেসব মনে করতে দেয়নি। শেষ রাতে একটা দুঃস্বপ্নে জেগে গেল তে। রুম অন্ধকার বলে খুব ভয় হলো তার। তাড়াতাড়ি করে ল্যাম্পশেডের সুইচে টিপ দিল, জ্বলতেছে না, মনে হয় কারেন্ট নেই। এদিক ওদিক ছটফট করে জাগুকের গায়ের স্পর্শ পেতে ভয়টা কমলো তার। তখনই কারেন্ট চলে আসলো। জাগুক চাদর জড়িয়ে ঘুমাচ্ছে। তে কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইলো, তারপর ওর পিঠে হাত বুলিয়ে বিছানা থেকে নেমে গেল। 3টা বাজে মনে হয়। কিছুক্ষণ বাদেই আবছা আলোতে ভরে যাবে চারদিক। তে জানালার ধারে এসে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। কি একটা যেন খারাপ স্বপ্ন দেখলাম, তবে কি দেখেছি সেটাই মনে আসতেছে না। জাগুককে কি জাগাবো? না থাক, ঘুমাক। ফজরের আজান দিতে আর কয়েক মিনিট বাকি। তে ব্যাগ থেকে একটা সুতির খয়েরি রঙের শাড়ি নিয়ে গোসল করে পরে আসলো।
তে জানামাজ নিয়ে জাগুককে দুইবার ডেকে জানালার পাশে ফ্লোরে নামাজ পড়ে নিল। জাগুক ততক্ষণে উঠে গেছে, চোখ ঢুলতে ঢুলতে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল সে। তে নামাজ শেষ করে বিছানার দিকে ফুলগুলো ছেড়ে বিছানায় বসে পড়লো। জাগুক বাথরুম থেকে বের হতেই দেখলো তে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চুপচাপ নামাজটা পড়ে জাগুকও এসে তের পাশে বসলো। ওর চুলগুলো তোয়ালে দিয়ে ভালো করে মুছে দিয়েছে সে। তে ঠিক করে চুলও মুছতে জানে না। জাগুক ওর চুল মুছে দিচ্ছে আর সে আয়নার দিকে তাকিয়ে বসে আছে চুপ করে। চুল মোছা শেষ করে জাগুক এক হাতে থেকে ধরে বুকে এনে রাখলো। জাগুকের বুকে মাথা রাখতেই ঘুমিয়ে পড়েছে তে। সকাল 8টার দিকে তুহার চা বিস্কিট নিয়ে এসে দরজা নক করলো। জাগুক নামাজ পড়ে যে বিছানায় বসেছে তেমনই ছিল, ঘুম আসেনি তার। তে ঘুমিয়েছে সেটাই শুধু দেখছে সে। গিয়ে দরজা খুলে তুহার হাত থেকে ট্রেটা নিয়ে আবার ফিরে আসলো। তে খুব সুন্দর করে ঘুমাচ্ছে, গালের নিচে তার দুহাত গুছিয়ে রেখেছে, মুখে হাসি, নিশ্চয়ই স্বপ্নে ভালো কিছু দেখতেছে। জাগুক তে চুলগুলো নিয়ে কানের পিঠে গুজে দিল ভালো মতন করে, তারপর তে থুতনি তেলটা ধরে টেনে দিল। তে জেগে গিয়ে উঠে বসে পড়েছে। ইস, জেগে গেলা? সরি। আচ্ছা জাগছো যখন চা খেয়ে নাও। কয়টা বাজে? ইস, 8টা বেজে গেছে। আমি এত ঘুমাইলাম, ধুর। এর চোখে বাসায় কেউ আমাদের অপেক্ষা করছে না দে। ও, তারপরেও এত দেরি হয়ে গেল, কি ভাববে সবাই? তে চায়ে এক চুমুক দিয়ে উঠে পড়লো, চুল এখনো ভিজে আছে। আয়নার সামনে এসে শাড়ির সাথে মিলিয়ে চুরি পড়তেছে সে। জাগুক একটা বিস্কুট খেয়ে চায়ের কাপ নিয়ে জাগুকের পেছনে এসে দাঁড়ালো। মুখ নিয়ে তের ঘাড়ে রাখতেই তে নড়ে উঠতে গেল। জাগুক ফিসফিসিয়ে বলল, খবরদার নড়বা না, আমার হাতে কিন্তু গরম চায়ের কাপ। তে রোবটের মতো দাঁড়িয়ে আছে। জাগুক ওর ঘাড়ে একটা চুমু দিয়ে চায়ের কাপ নিয়ে চলে গেল। তে মুচকি এসে চুড়িগুলো পরে চাটা শেষ করলো, তারপর সেও বের হলো রুম থেকে। সোফার রুমে এসে দেখলো কেউ নেই। লিসা মা, খালা, ফুপু রান্নাঘরে, বাবা বাগানে দুয়ার সাথে কথা বলতেছে। তে সব থেকে পেছন ফিরতেই দেখলো জিমিন দাঁত কেলিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কি কি মানে? তুই এখন আমাকে বলবি কি কি হয়েছে কাল? এটা কোন ধরনের প্রশ্ন? কি কি হয়েছে মানে? বাসর রাতে কি কত কিছু হয় নাকি? যেভাবে জিজ্ঞাসা করতেছিস, নেগেটিভনেস কেন? আমি কি চুম্মাচুম্মির কথা জিজ্ঞাসি নাকি? ভাইয়া কি দিল সেটা বল। খালি উল্টাপাল্টা ভাবস তুই। আমি কি তোরে এত খারাপ কিছু জিজ্ঞাসা করতে পারি নাকি? আমারও তো লজ্জা আছে। ও, তোর লজ্জা আছে বুঝি? আজ জানলাম আমি। বল না ভাইয়া তোকে কি দিয়েছে? তে হেসে বলল, আমার জীবনকে পূর্ণতা দিয়েছে সে, আর কি চাই? কি বলিস তুই? বাসর রাতে হাজবেন্ড তার ওয়াইফকে কিছু না কিছু গিফট দেয়, আর জাগুক ভাইয়া বুঝি তোকে দেয়নি? এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। কথাটা বলতেই জিমিনে চোখ গেল তের কোমরের দিকে, চিকচিক করতেছে। চোখ বড় করে সে তের কোমর থেকে শাড়ি সরিয়ে যা দেখলো তার তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তের কোমরে সোনার একটা কোমরের বিছা। তুই আমাকে মিথ্যা বললি? তোকে ভাইয়া এত গর্জিয়াস একটা গিফট দিয়েছে আর তুই বলছিস কিছু দেয়নি? তে চমকে তার কোমরে হাত দিয়ে চেয়ে রইল। এত সুন্দর দামি একটা জিনিস তার কোমরে ছিল সে বুঝতে পারেনি। দৌড়ে বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো সে। টুটুল মিয়াকে দেখে জিজ্ঞাসা করলো জাঙ্কুক কই। উনি বললেন বাইরে হাঁটতে গেছে। তে বাসা থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুক আশ্রমের দিকে যাচ্ছে। তে দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তে, তুমি এখানে? আশ্রমে যাচ্ছি, যাবা? 1 মিনিট। এটা আপনি দিয়েছেন কখন? পছন্দ হয়েছে তোমার? এত দামি গিফট দেওয়ার কি ছিল? জাঙ্কুক হাঁটতে হাঁটতে বলল, আমার বউকে গিফট আমি দিয়েছি, তাতে তোমার কি? আমার কি মানে? এটা কেন দিলেন আপনি? এটা দেওয়ার কারণ আছে। কি? তোমার কাগজের শর্ত কাল আমি ভেঙেছি। তোমার কোমরে থাকা কাগজটা তো মন খারাপ করেছে, সাথে কোমরও, কারণ কাগজটার বউ ছিল তোমার কোমর। তাই কোমরকে সাজিয়ে দিলাম সোনার কোমরের বিছা দিয়ে। সে খুশি, তার স্বামী কাগজটাও খুশির সাথে আমার বউও। আপনি কখন পড়ালেন এটা? আমি তো দেখিনি। তুমি যখন নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছিলা তখন পড়িয়ে দিলাম। তের কোমরের দিকে তাকিয়ে জাঙ্কুকের পাশে হাঁটতেছে। জাঙ্কুকের ফোন বেজে উঠলো। জাঙ্কুক বলল, ডাক্তারের ফোন। হ্যালো, জন জাঙ্কুক? আপনার ওয়াইফের রক্ত নিয়ে যে টেস্টগুলো করিয়েছেন সেগুলোর রিপোর্ট তো এসে গেছে, কাইন্ডলি এসে নিয়ে যান। আর হ্যাঁ, রিপোর্টটা দেখলাম আপনার ওয়াইফের তো। হ্যালো, আমি শুনতেছি না, নেট নেই এখানে। কি বলতেছেন? উফ, এই নেটওয়ার্ক সিরিয়াস টাইমে কাছে আসে না। কি বললো? বললো রিপোর্ট গিয়ে নিয়ে আসতে, রিপোর্ট নাকি এসে গেছে। ও, তাহলে আমরা ঢাকা ফিরবো কবে? এখন না, এখানে একটা নামকরা রিসোর্ট আছে, আমি তুমি সুগার জিমিন যাবো সেখানে, কয়েকদিন ঘুরে সোজা ঢাকায় ফিরবো। তে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। জাঙ্কুক ওর হাত ধরে ফেলেছে। পেছন ফিরতেই সে জাঙ্কুকের মুখের দিকে চমকে তাকালো। হঠাৎ এই সময়ে হাত ধরলো কেন সেটাই বুঝতেছে না। জাঙ্কুক কাউন্টডাউন করতেছে, 5, 4, 3, 2, 1। সারপ্রাইজ!
একটা ঝোড়ো বাতাসে উপর থেকে শত শত পাতা আর কৃষ্ণচূড়া ফুল পড়তেছে তের গায়ে। তে হেসে হাত বাড়িয়ে এক মুঠো ফুল নিয়ে হাসতে হাসতে বলল, এখানে এই গাছটা আছে, আমি তো জানতামই না, একদম খেয়াল করিনি। জাঙ্কুক তের চুলে গোটা একটা কৃষ্ণচূড়া ফুল গুছিয়ে দিয়ে দিতে বলল, আমার মায়াবতী যেখানে তার প্রিয় সবকিছু সেখানে। তে খুশি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো কাছে এসে। জাঙ্কুক মুচকে এসে পকেট থেকে সানগ্লাস পরে হঠাৎ করে থেকে দূরে সরিয়ে দিয়ে হাঁটা ধরলো। আর একটা ভাব নিয়ে বলল, কোথা থেকে এসেছো তুমি মেয়ে? আমাকে চড় দিছিলা, মনে আছে তোমার? যাও ভাগো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তে হেসে দিয়ে পিছন থেকে দৌড়ে এসে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে উঁচু হয়ে গেল। জাঙ্কুক তের হাত দুটো ধরে খিলখিল করে হাসতেছে। ভাবলাম তে আমার কথাগুলো সিরিয়াস নিয়ে নিয়েছে, কিন্তু না, সে আমার মজা করা কথাগুলো মজা হিসাবেই নিয়েছে। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে সকালেই যাবে জুড়ে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেছে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একে দিন হব, কারো একে রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যাওয়ার দরকার নেই, আমার এই বাজে স্বভাব ওয়ালা জাঙ্কুককেই চাই। তাই আচ্ছা চলো, আশ্রমের বাচ্চাদের সাথে আজ নাস্তা করব। ওকে। দুজনে মিলে আশ্রমে ঢুকে বাচ্চাদের রুমে আসতে বাচ্চারা দৌড়ে এসে ওদের হাত পা ধরে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে ওদের কয়েকজনের গাল টিপে দিল, তারপর ওদের পাশে বসলো। জাঙ্কুক এসেছে শুনে ম্যানেজাররা মিলে বাকি কর্মচারীরা ভালো নাস্তার ব্যবস্থা করলো। জাঙ্কুক বাচ্চাদের সাথে খেলতে খেলতে বলল সবার জন্য একই খাবারের ব্যবস্থা করতে। জিওজন আঙ্কেল খুশি হয়ে দরজার পাশে দাঁড়িয়ে পেয়ে আর জাঙ্কুককে রেখে যাচ্ছে। আজ জিনমা থাকলে কতই না ভালো হতো, সবকিছুই আছে, শুধু ওনার কমতিটাই রয়ে গেছে। জাঙ্কুক একটা পুচকিকে উঁচু করে ধরে ঘোরাতে ঘোরাতে বলল, মা আছে, মা এই ছোট ছোট বাচ্চাদের মাঝে আছে। এরা এখনো অবুঝ, এদের দ্বারা এখনো কোনো পাপ হয়নি। আমার মা এদের মাঝেই আছে, দেখুন না এদের মুখে হাসি, আমার মায়ের হাসির মতন। আমি এদের থেকে তাকালে আমার মাকে দেখতে পাই। আমার মায়ের দুটো প্রাণ ছিল, একটা আমি আর একটা এই আশ্রমের সব কয়টা অনাথ সন্তান। আমার মা এদের খুব ভালোবাসতো। সে আশ্রমের বাইরে পিলারটা ধরে ডুবাটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মাথার ভেতর টনটন করা শুরু করলো। মাথার ভেতর জ্বালা পোড়া শুরু হয়ে গেল, অস্বস্তি লাগতেছে অনেক। আসো নাস্তা করবা। তুমি আবার এখানে গেছো? সে জাঙ্কুকের সামনে এসে ওর হাত ধরে বলল, একটা জিনিস চাইবো, দিবেন? সব তোমার। এই ডোবাটা আমার নামে করে দিন। কি করবে? আমি ডোবাটায় মাটি ফেলে ভর্তি করে একটা পার্ক তৈরি করব এখানে আশ্রমের বাচ্চাদের জন্য। তাদের খেলার জন্য আশ্রমে তেমন কোনো সুব্যবস্থা নেই। আর 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 আবার কোনো মা বাবা তাদের অবৈধ সন্তানকে ফেলতে আসলে ডুবাই ফেলবে না, পার্কে ফেলে যাবে। সে বড় হলে কেউ তাকে বলতে পারবে না তোমাকে তো ডুবাই ফেলে গেছিল, বলবে তোমাকে পার্কে রেখে গেছে। একটু হলেও তো সম্মান থাকবে, তাই না? জাঙ্কুক তের মাথাতে ধরে ওকে কাছে টেনে আনলো। ঠিক আছে, আমি এখানে পার্ক বানিয়ে দিব, ধন্যবাদ। তেয়া জাঙ্কুক নাস্তা করে বের হতে দেখলো সুগা আর জিমিন এসেছে আশ্রমে। কি রে জাঙ্কুক, রিসর্টে কবে যাবি তোরা? আমার আর তর সইতেছে না। তোরা বললে আজ দুপুরে খেয়ে রওনা দেব। রিসর্ট এখান থেকে 10 মিনিট পথ। ভাই আমি একটা কথা বলি, আমরা এখন তো সকালে নাস্তা করেছি, এখন গেলে কেমন হয়? জিমিন আজ তো বউ ভাত। তাই তো। আচ্ছা তাহলে আমরা বরং দুপুরে যাব। চারজনে মিলে সেই সৌরপথটা ধরে হাঁটতেছে। সামনে সুগা আর জিমিন, পেছনে জাঙ্কুক আর তে। সৌরপথটার দুপাশে বিরাট বিরাট ঝাউ গাছ আর দুপাশে ধানের ক্ষেত। পথটা মাটির। তে পথের দিকে চেয়ে হাঁটতেছে, মাঝে মাঝে চুলগুলো কানে গুঁজে দিচ্ছে আর জাঙ্কুক পকেটে হাত ঢুকিয়ে সেন্টার ফ্রেশ চিবাচ্ছে। সুগা জায়গাটা ভিডিও করায় ব্যস্ত। জিমিন একটা পকেট মিররের আইব্রো ঠিক করছে হেঁটে হেঁটে। তে কাদায় পা দিতে পা আটকে গেল তার। সে দুম করে পড়ে যেতে নিতে জাঙ্কুক ধরে ফেলল ওকে। তে মুখ তুলে চেয়ে দেখলো জাঙ্কুক আরেক দিকে তাকিয়ে আছে। তে হেসে ওর হাত জড়িয়ে ধরে আবার হাঁটা ধরলো। বাসায় এসে দেখলো অনেক মেহমান এসে গেছে। তাড়াতাড়ি করে তে শাড়ি আঁচল দিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিল। সবাই তের থুতনি ধরে টেনে বলতেছে, বা কি সুন্দর। তে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে ফুপু আর বাকিদের দিকে। তে, ও মা কি সুন্দর কোমরের বিছা দিয়েছো তুমি, আমি তো একদমই খেয়াল করিনি, অনেক সুন্দর এটা। তাই না ফুপু, কি কিউট তাই না? তুই এত লাফাস কেন? ও আচ্ছা, তাহলে এটা তুই দিয়েছিস।
জি, আর কে দেবে? বাহ, পছন্দ তো মাশাল্লাহ। বউ কোমরের বিছাও।